স্যার কি বলেছে? এইগুলো ছেলেগুলির বেশি পাকা। অবশ্যই এরকম দু একবার বলে স্যাররা যদি রেগে বেগেও দেয়, একটু ভালো করে পড়িয়ে দেয়। আচ্ছা লগারিদম আছে, শোনো শোনো শোনো, তোমাদের সিলেবাসে দুটো অধ্যায় আছে, দুটো অধ্যায় হচ্ছে পরস্পরের পরিপূরক। সবার প্রথম অধ্যায় ছিল সূচকের নিয়মাবলী। হ্যাঁ, তা সূচকের যেটা ছোট্ট নিয়ম কি ছিল, যে যদি এম ইন্টু এম হয় তাহলে হচ্ছে এম স্কোয়ার, এম এর সঙ্গে এম গুণ করলে এম স্কোয়ার হয়। আচ্ছা আর কি সূত্র আছে একবার দেখে নি। হ্যাঁ সূত্র তো অনেকই আছে, 21 পৃষ্ঠা। আচ্ছা এই যে আরেকটা আছে, এই যে x টু দি পাওয়ার m ডট x টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার m প্লাস n, মানে কি একই চলরাশির, কথা বলো না, একই চলরাশির গুণফলের ক্ষেত্রে চলরাশি সেম থাকে, শুধু ঘাতগুলো কি হয়ে যায়, যোগ যোগ হয়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ধরো আমাকে দেওয়া আছে এই সংখ্যাটা, সেখান থেকে আমাকে বলেছে ঘাত বার করো, ঠিক আছে, এই পদ্ধতির নাম হচ্ছে লগারিদম, পদ্ধতির নাম লগারিদম। ঠিক আছে, ধরো একটা মান দেওয়া আছে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7। একটা কোশ্চেন আছে কি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের কিছু কিছু নাম আছে। এই 2 কে কি বলা হয়, দুই সংখ্যাটা আসলে ধ্রুবক, এটা একটা নাম আছে তো, একে বলে নিধান। 2 কে কি বলা হয়, নিধান। আর মাথার উপরে যে থাকে একে বলা হয় ঘাত। এর সামনে যদি কিছু যুক্ত থাকতো তাকে বলতাম সহগ। যাই হোক, মানে এটা একটু মনে পড়ছে আর কি, তাই না? আচ্ছা তাহলে এখন প্রশ্ন হচ্ছে লগ, মানে এইখানে আমি যে কথাটা লিখলাম যে 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7, এটাকে যদি আমি লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি এভাবে লিখবো লগ। লগ মানে জাস্ট একটা কথা, এলওজি, আর কিছু ভাবার দরকার নেই, হচ্ছে লগ 2, লগ 2 7, লগ 2। আচ্ছা কি, আরে পারবো, বুঝতে পারবো তো। আচ্ছা মানে নিচে কে আছে, নিধান। লগের মাধ্যমে একটু আগে বলেছি কাকে প্রকাশ করি, আমরা ঘাতকে প্রকাশ করি, লগের মাধ্যমে আমরা ঘাত প্রকাশ করি। পুরোটা করতে দাও, ইকুয়াল টু এক্স, লগের মাধ্যমে কাকে প্রকাশ করি, ঘাতকে। মানে মোদ্দা কথা হচ্ছে যে 2 এর মাথায় কত বসালে 7 হয়, উত্তর এক্স। 2 এর মাথায় ঘাত, 2 এর ঘাতে কত থাকলে 7 হয়, উত্তর কি এক্স। এর সহজ পদ্ধতিতে আসে যাক, লেখা আছে লগ 2, লগ 2 মাথার উপরে আছে 4, তাহলে 2 এর ঘাতে কত বসালে 4 হয়, উত্তর হচ্ছে 2। 2 এর ঘাতে যদি 2 বসাও তাহলে উত্তরে আসবে 4। তাহলে ধরো লেখা আছে লগ 15, না বেশি হয়ে যাবে, লগ 5 মাথার উপরে আছে 25, তাহলে না, 5 এর ঘাতে কত বসালে 25 হয়, উত্তর হচ্ছে 2। কত বললাম, পারলে না। তাহলে মানে বিষয়টা হচ্ছে লগ পায়ে থাকে নিধান, পায়ে কে থাকে, নিধান থাকে, উপরে থাকে উত্তর। এটা সমান সমান কার সঙ্গে হয়, ঘাতের সঙ্গে সমান হয়। লগ পায়ে কে নিধান, উপরে আছে উত্তর, আর সমান সমান কার সঙ্গে হবে, ঘাতের সঙ্গে। যদি আমরা একটা এবিসিডি বা এক্স ওয়াই জেড দিয়ে করি তাহলে একটু বুঝতে বেশি সুবিধা হবে। আছে, সব দেওয়া আছে, তবে দু একটা সূত্র এদিক ওদিক করা আছে, আমি লিখিয়ে দেবো কোনো। আচ্ছা ধরো লেখা আছে একটা জিনিস
যে, হ্যাঁ বলো, অল্প কটা অঙ্কই আছে, হ্যাঁ। আচ্ছা, সূত্র আছে, জায়গাটা সূত্র আছে, ধরো এটা আছে, ধরো লেখা আছে লগ এ, লগ এ মাথার উপরে ইন্টু এম এন, কি লেখা আছে, লগ এ মাথার উপরে এম এন। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কি বললাম, লগারিদম মানে কি, কি বেরোবে, ঘাত বেরোবে, লগারিদমের উত্তর হিসেবে কি বেরোয়, ঘাত বেরোয়, তাই না? তাহলে এখানে এটা কি আকারে আছে, গুণফল আকারে আছে। তাহলে দেখো তো, যদি আমরা নিধানের গুণ করি, ভালো করে শুনবা, ধরো এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন করি, তাহলে হিসাব মতো দাঁড়াবে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। তার মানে কি নিধানের গুণফল করলে আমরা ঘাতে কি পাই, সরি যোগফল পাই, ঘাতে কি পাই, যোগফল পাই। তাহলে এখানে আমরা কি বার করব, যোগফল বেরোবে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে লগ এ এম, লগ এ এম প্লাস লগ এ এন, এটা লগ এনও বলা হয়। বুঝতে পারলাম? যদি লগের বেস নিয়ে তো কোনো সমস্যা নেই, বেশ যা কিছু হতে পারে, মানে ভূমি নিধান, উপরে যেটা আছে সেটা যদি গুণফল আকারে থাকে তাহলে উত্তর কিসে বেরোবে, যোগফল আকারে। ঠিক, তাহলে এবার যে সূত্রগুলো নিয়ে আলোচনা করি পটাপট, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আরে হ্যাঁ গো হ্যাঁ, নালে তো আমি আছি, চাপ দিচ্ছ। তাহলে দেব, একটা কোশ্চেন আছে বইতে, বার করো 279 পাতা 279, নিজে করি 20.1 আছে, পেয়েছো? লেখা আছে যে 1 নাম্বার প্রশ্ন, লগ টু 7, লগ টু মাইনাস 7। 1 নাম্বার প্রশ্নে কি লেখা আছে, লগ টু মাইনাস 7। গুলিয়ে গেল কেন, মাইনাস থেকে গুলিয়ে যাবে কেন, হ্যাঁ আগে অঙ্ক হবে তারপরে পরিবেশ হবে। তো ধরো লেখা আছে লগ টু মাইনাস 7, আচ্ছা লেখা, তাহলে এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে শুধু নিজে করি বলে ছেড়ে দিয়েছে, তাহলে কি করে হবে, আচ্ছা এগুলির মান পাওয়া যায় কিনা দেখি, তাই না? তাহলে বলছে যে এগুলির মান কি করে পাবো বলো, 2 এর ঘাতে কত বসালে উত্তর -7 আসে, বলছে -2.5, বলো বলো, কত কত, আচ্ছা আচ্ছা শোনো শোনো, আমাকে তো 2 এর ঘাতই বার করতে হবে, তো তাহলে আমি ধরে নিতে পারি যে ধরি 2 এর ঘাতে x থাকলে -7 হয়, পারবো তো? বলছে যে কার মান বার করবো এবার, x এর মান বার করব, এই যে আমাকে তো এটার মান বার করতে বলেছে, এটার মান কত সেটাকে আমি জানি, জানি না। তা ওই জন্য আমি ধরে নেবো কি, এই সমীকরণ থেকে পরিষ্কার বুঝতে পারছি এইটা কি নিধান আর এটা হচ্ছে উত্তর। তাহলে ঘাতে কত আছে সেটা তো আমি জানি না, সেটাকে আমি কি নিয়েছি, ধরে নিয়েছি। ঠিক আছে, ধরি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু -7, আমাকে কার মান বার করতে হবে, x এর মান বার করতে হবে, তাই না? হ্যাঁ বলো, কি করে হবে, তুমি মাথা খাটাও, দেখো ভালো করে, দেখো তোমরা ওই আগে অঙ্ক করেছো না, যদি মাথায় স্কোয়ার থাকে তাহলে রুট বসে, কিন্তু প্রশ্ন হচ্ছে মাথায় যদি কিউব থাকে তাহলে কি বসবে, হ্যাঁ কিউব রুট বসবে। তাহলে এখানে যদি মাথায় এক্স থাকে তাহলে কি বসবে, এক্স রুট বসবে। তাহলে এদিকের ঘাতে যদি এক্স উঠে যায় তাহলে এদিকে এক্স রুট চাবে, মানে এই যে ভি এর মতো যে গ্যাপ আছে তার মধ্যে কি বসবে, এক্স বসবে। বোঝা হয়ে গেছে তোমার? আচ্ছা
কিন্তু এখানে কোশ্চেনে কি আমাদের 2 এর মান বার করতে বলেছে? কার মান বার করতে বলেছে? না। আচ্ছা, এগুলির মান পাওয়া যায় এখানে লিখি, মানে আচ্ছা ঠিক আছে, আমি এক্স এক্স ধরা বাদ দিয়ে দিলাম। আমাকে সিম্পলি বলো যে দুইয়ের ঘাতে যা কিছুই বসে 7 কি কখনো আসবে? হয়ে গেছে, তাহলে উত্তর কি হবে? মান পাওয়া যায় না, ঝামেলা শেষ। আচ্ছা, এইগুলো এক কথায় হয়েছে, পরবর্তীতে এক্স ধরে করবো। আচ্ছা দেখো দুয়েরটা, হ্যাঁ হ্যাঁ, উত্তরে কি লিখবো? মান পাওয়া যায় না। হয়ে গেল, এগুলো না, এগুলো আসবে না। আচ্ছা দেখো দুয়েরটা, দেখো লেখা আছে log 5 মাথায় 0। তাহলে আমাকে বলো যে কোন সংখ্যার মান কখন 0 হয়? ঘাতে কত থাকলে সংখ্যার মান 0 হয়? ঘাতে 0 থাকলে মান 1 হয়। ধরো মানে কোন একটা সংখ্যা আছে, তোমার রোল নাম্বার 42 ধরে নিলাম, ধরো ঘাতে 0 আছে, তাহলে কোন সংখ্যার ঘাতে 0 থাকলে তার মান 1 হয়। কিন্তু কোশ্চেনে উল্টো দেওয়া আছে, কোন সংখ্যার ঘাতে কি থাকলে মান 0 হয়, বলো? হ্যাঁ হ্যাঁ, আরে ও সূচকের নিয়মে কি কোনদিন পড়েছো যে কোন সংখ্যার ঘাতে কিছু লিখে দিলাম মান 0 এলো? পড়েছো কি? সূচকের নিয়ম দিয়ে ভাববো। হ্যাঁ বলো, তাহলে মান পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে না, হ্যাঁ। এই মায়েরা প্রথমে এখন ধসে পড়ছে। তিনেরটা দেখি আপাতত কতদূর মাথা খোলে। লেখা আছে দেখো লগ, নিচে কত আছে? -3 উপরে 2। তাহলে বলো মান পাওয়া যায় কি যায় না? কেন যায় না? বলো বলো, কারণ হচ্ছে 3-এর মাথার উপরে আমি 3-এর ঘাতে যা কিছুই বসাই মান কখনো 2 আসতে পারবে না, যায় না। হলে হলো, যেদিনকে বুঝতে পারবা সেদিনকে বুঝতে পারছো হ্যাঁ শিখে গেছো, তো কি হয়েছে? সবই যদি ঠিক হবে তাহলে তো হয়ে যেত। আচ্ছা এরপরে দেখো, এরপরটা সহজ দিয়েছে, log 0 ঘাতে 2, মানে কেন গো? আর বাবা, জিরোর ঘাতে যদি জিরোর ঘাতে শূন্যর ঘাতে যে কোনো সংখ্যাই বসে কেন মান শূন্যই হবে। যাই না, মানে এগুলো অন্যবার করাই না, আমি এবার তোমাদের জন্য করাচ্ছি। এরপর এটা দেখো log 1 মাথার উপরে 7, একের ঘাতে তুমি যা কিছুই বসাও উত্তর একই হবে, ঠিক? তাহলে আমার না করার থেকে মুখে মুখে ব্যাখ্যা করে দিলেই হতো। মনে পড়বে? হ্যাঁ 21 তো। এইটি তুমি কিন্তু ভালো প্রশ্ন করেছো, কেন দেওয়া আছে যে বই বানিয়েছে সেই জানে, মানে এর উত্তর আমার কাছে নেই। হ্যাঁ, কিসের স্যারকে পাঠিয়ে দিবা? তাও হয়তো এটা প্রিন্টিং মিস্টেক, তাও হতে পারে। এই মুছে ফেললাম। আচ্ছা লগারিদম মানে জিনিসটা কি বোঝাতে পারলাম এতক্ষণ ধরে? লগারিদম মানে কি? হ্যাঁ বলো, মানে ঘাত বার করা। দেখো আগে আমরা পড়েছি যে 2 এর মাথায় 4 হলে উত্তর, আচ্ছা ছোট করি, 2 এর মাথায় 3 হলে উত্তর হয় 8, 2 এর মাথায় 3 হলে উত্তর হয়
8। তার মানে আমাকে আগে নিধান দিয়ে দিত, আগে আমাকে নিধান বলে দিত, আগে আমাকে ঘাত বলে দিত, দিয়ে চাইতো যে অ্যান্সার কত, উত্তর কত। বোঝা গেল? আগে এটা চাইতো, কিন্তু এখন উল্টো বলছে, এখন আমাকে নিধান বলে দেওয়া থাকবে, এখন আমাকে নিধান বলে দেওয়া থাকবে, এখন আমাকে উত্তর, না না উত্তর বলে দেওয়া থাকবে, বার করতে হবে কি ঘাত, উত্তর আমাকে ঘাত হচ্ছে বার করতে হবে। বোঝা গেল? তাই শুধু আমাকে ভাবতে হবে এটাই যে এই নিধানের ঘাতে কত বসালে উত্তরে 8 আসে, যেটা বসালে উত্তরে 8 আসে সেটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো? একটু একটু এবার সূত্রে চলে আসে যাক। তুমি কিছু বুঝতে পারলে? না পারলেই তো মুশকিল গো। যাই হোক, বার করো পেজ নাম্বার 280। দেখো যেখানে সুন্দর সুন্দর 10খানা উত্তর সূত্র দেওয়া আছে। হ্যাঁ বলো। দেখো নিয়ম কি, আমি এক একটা সূত্রের কথা না, আমি সূত্রগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? মানে সূত্র হলো কি করে সেটা একটু ব্যাখ্যা করে। দেখো প্রথম সূত্র হচ্ছে কি, log a1 ইকুয়াল টু 0। কি লেখা আছে? হ্যাঁ, লগের ঘাতে এটা স্থান, লগের আচ্ছা আচ্ছা পাশে, ওকে। আচ্ছা এটা আচ্ছা 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 আমি বলছি মনে রাখবা যে এটা, আমি শোনো শোনো মনে রাখবা যে লগ এর সাথে 1টা গুণ আকারে আছে। কি মনে রাখবা? লগ এর সাথে 1টা গুণ আকারে আছে। তোমরা এভাবে বলতে লগ এ ইনটু 1 হচ্ছে, পাশে পাশে লেখো, পাশে লেখো, পাশে লেখো, পাশে আছে, এটা পাশে আছে। তাহলে লগ এ ইনটু 1 এর মান কত? 0। বুঝছো যে এটা হলো কি করে? মানে এটাই বোঝাতে চেয়েছে যে এর ঘাতে যদি শূন্য বসাই তাহলে 1 হয়। আমরা যদি কোশ্চেনের সাপেক্ষে এভাবে বলি যে এ হচ্ছে নিধান, এর ঘাতে কত বসালে 1 হয়। যে কোনো সংখ্যার ঘাতে যদি আমি শূন্য বসাই তাহলে উত্তর হবে 1। এখন যারা বুঝতে পারছে না এটা ভেঙে বলি। মনে করে এ আমাদের নিধান কত আছে, আচ্ছা আমি একটা স্ট্রাকচার লিখছি, স্ট্রাকচারটা মুছবো না, হ্যাঁ। এটা হচ্ছে নিধান, এর উপরে আছে ঘাত, এর এই সাইডে কি আছে? উত্তর। হয়ে গেছে। আমাদের নিধান হচ্ছে এ, ঘাত হচ্ছে বার করব, আর উত্তর হচ্ছে 1। তার প্রশ্ন হচ্ছে যে এ এর ঘাতে কত বসালে উত্তর 1 আসবে, তাই তো? উত্তর কি হবে? 0। যে কোনো সংখ্যার ঘাতে যদি 0 বসানো হয় মান কত বেরোয়? 1 বেরোয়। বাহ, খুব ভালো। 2 নম্বর সূত্রে আসো। 2 নম্বর সূত্র হচ্ছে যে log a into a equal to 1, log a into a equal to 1। মানে কোশ্চেন হচ্ছে যে আমি বললাম না গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে, ঠিক আছে? তাহলে এখানে নিয়মটা, পদ্ধতিটা কি দাঁড়ালো, এই যে এ নিধানের এ আছে, নিধানের এ এর ঘাতে কত লিখলে উত্তর এ আসে? নিধান এ আছে, এর ঘাতে কত লিখলে উত্তর এ আসবে? উত্তরে 1। যে কোনো সংখ্যার ঘাতে যদি 1 বসানো হয় উত্তরে সেই সংখ্যাটাই পাওয়া যায়। বুঝে যাচ্ছে? ঠিক আছে, এর পরেরটা মুছে দিলাম, টোকাটুকি দরকার নেই, জাস্ট বুঝে নাও। তাহলে শ্রাবণী, লগারিদম আমরা কেন করি? বলো বলো। না না না, লগারিদম আমরা করি হচ্ছে ঘাত নির্ণয়ের জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু প্রচুর ব্যবহার আছে, প্রচুর ব্যবহার আছে। আচ্ছা 3 চলে আসি। ক্লাস 10 নেই, ক্লাস 10 লগ নেই, এটা হচ্ছে 11-12 ব্যাচে। মানে হ্যাঁ, বিষয়টা এরকমই আজকের দিনে। যারা মানে যারা মানে একদম অঙ্ক বুঝতে পারে না, ঠিক কোনোভাবে পারে না, সেটা আলাদা বিষয়। তো তাদের জন্য এইটুকুনি যে হ্যাঁ অন্তত বুঝে শুনে পাসটা করে যাও। কারণ সে তো অঙ্ক পারছে না মানে অন্য কোনো সাবজেক্ট তো পাচ্ছে, অঙ্কই যে করতে এমন তো কোনো ব্যাপার নেই। বলে সেটাই তো। মানে হ্যাঁ ঠিক আছে, এরপরে দেখো। হ্যাঁ হ্যাঁ,
মানে আমি যদি সায়েন্স 9 উঠে গেছে জানা বিষয়। দেখো সায়েন্স নিয়ে আর আর্টস নিয়ে পড়ার মধ্যে পার্থক্য, দেখো পড়া সেম, তোমাকে ঘুষে মেজে পড়তে হবে। এবার আর্টসে পড়লে তুমি 500 থেকে 450 পাবা, আর সায়েন্সে পড়তে গেলে 450 তো পাওয়াই না, মানে পেতেই পারো না, আমার কোনো ব্যবস্থা নেই, মানে 350 তুলতে গিয়ে একটু পড়তে হবে, আর ওখানে 450 পেতে গেলে খুব একটা পড়তে হয় না। এখন প্রবলেম কোথায়, দেখো যে স্টুডেন্টটা আর্টস নিয়ে 450 পেলো, সে নিজের পছন্দ মতো কলেজের সাবজেক্ট পায় না। মানে যদি মানে মনে করি আমি ডিগ্রি করব, অনার্স করব, ধরো আমি 450 পেয়েছি, ভূগোলে আমার 90 মার্ক আছে, আমি চাইছি যে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে গিয়ে ভর্তি হবো, দেখলাম যে উরে বাবা আমার সামনের লোকজন সব 99 নিয়ে বসে আছে। কি হলো, 90% নাম্বার নিয়েও চান্স হচ্ছে না। অন্যদিকে সায়েন্সে 300, কত, আর্ট মনে করো, সায়েন্সে মনে করো, ফিজিক্সে ফেল, ধরে নাও পাসই করে ফিজিক্সে, ধরো ও পড়তে চাই হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, কেমিস্ট্রিতে মনে করো 80-র কাছাকাছি পেয়েছে, মোটামুটি আশেপাশে যে কোনো রেপুটেড কলেজে গিয়ে চান্স হয়ে যাবে। মানে এটার মানে কি দাঁড়ালো, মানে হচ্ছে যে সায়েন্সটা অবশ্যই তুলনামূলকভাবে আর্টসের তুলনায় যথেষ্ট টাফ। এখন ব্যাপারটা হচ্ছে কি বলতো, আজকের দিনে বাচ্চারা যেটা করে, 18 বছর হয়ে যাওয়ার পর চেষ্টা করে চাকরি বাকরির পরীক্ষা দেওয়ার জন্য, আমি সেটাই বলেছি, ওই করো, এই বিএসসি মেসি করা মানে তো তুই ভর্তি হয়ে যাও পাশে, অথবা করোনা নেতাজি থেকে। হ্যাঁ কে, না দেখো আমি আমারটা বলছি, ম্যাক্সিমাম ছেলেপেলে যেটা করছে। হ্যাঁ বলো, ঠোল খুলে বসে আছি দেখ, সেটা আলাদা বিষয়। না তারপরে শোনো, এরপরে কি হলো, তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করলে, উচ্চ মাধ্যমিক তো পাস করে গেছো, এখন যদি ডিগ্রি কোর্স করো তাহলে লাভ কি আছে, ডিগ্রি কোর্স করে লাভ কি আছে, লাভ হচ্ছে যে ওই কোন একটা সাবজেক্টে তুমি জ্ঞান অর্জন করলে হয়ে গেল। এবার জ্ঞানের একটা মূল্য আছে আলাদা, এটা আমাদের তুমি আর্থিক মূল্য ভাবে পাওয়া যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন তুমি একটা কোনো জায়গায় চাকরি, ধরো কিছু একটা, ধরো ডাব্লিউবিপির পরীক্ষা দেবে, সবচেয়ে ছোট পরীক্ষা বলি, তা ডাব্লিউবিপির পরীক্ষার অঙ্ক না, সে চোখ মারলে মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারলাম। আর তুমি দেখবে যে এই উচ্চ মাধ্যমিকে সায়েন্সে পাস করার পর তোমারই বান্ধবী বন্ধু আর্টস নিয়ে পড়েছে, তারা তোমাকে বলছে ভাই অঙ্ক শিখিয়ে দে, আর ইতিহাস তুমি এমনি মুখস্থ করে ফেলছো, ও তো মুখস্থ হয়েছে, বুঝতে পারলাম। তাই বলে আমি কিন্তু কোনোভাবেই বলছি না যে আর্টস খারাপ, আর্টসও ভালো, সবই ভালো, তবে খারাপ যেটা হচ্ছে, না না খারাপ যেটা সেটা হচ্ছে সিস্টেম খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তবে আজকে দিনে যত চেষ্টা করে উচ্চ মাধ্যমিক করে প্রফেশনাল কোর্স করে সব থেকে বেটার। প্রফেশনাল কোর্স মানে হচ্ছে যে ঝোলা নিয়ে নার্সিং করতে যাও, হ্যাঁ নার্সিং অনেকে ভর্তি হচ্ছে আমি জানি, কিন্তু কি বলতো, যারা নার্সিং করছে মেয়েদের মধ্যে একটা সুবিধা কি বলতো, মানে মেডিকেল লাইনের সুবিধা হচ্ছে, দাও 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 কম্পিটিশন বেশি কিছু নেই, মেডিকেল লাইনের সুবিধা হচ্ছে তুমি তোমার মানে লাইফ সিকিউর, মানে তোমার হাতে কাজ থাকছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি বলতো, তুমি যখন জুনিয়র তোমাকে বলবে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি, এটা হতে পারে। এবার শোনো, এর প্রশ্ন হচ্ছে তাহলে আমি ডাক্তার হব কি করে। এইবার মজার বিষয় হচ্ছে এইখানে ডাক্তারের এখানে, ভালো করে শুনবা, সায়েন্স নেওয়ার পরে তুমি নিট পরীক্ষা দিলে, দেওয়ার পর যা রেজাল্ট হলো হলো, ভালো হলো ভালো, খারাপ হলে ভালো হলো, সব ভালো। এবার তুমি তুমি এখন খুঁজতে পেরেছো যে তুমি কি পড়বে, মেডিকেলি ধরো ধরো ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, যে কোনো ডাক্তার হয়ে যাও, পেশেন্টের কোনো অভাব নেই, সবাই পেশেন্ট হয়ে গেল। এখন তুমি যে তুমি কলেজ খুঁজতে যাও, কলেজ খুঁজতে গিয়ে দেখতে পাবো যে কোনো না কোনো কলেজে তুমি চান্স পেয়ে যাচ্ছ। এবার মেডিকেলে সুবিধা কি বলতো, যে কেউ মেডিকেলে কিছু যে কেউ যা কিছুই করে রাখুক, পরবর্তীতে খুব সুবিধা, মানে হাতে কাজ তো থাকবে, মেয়েটা। আর কম্পিটিটিভ প্রবলেম কি কি কি, না না ওইসব না, তোমরা অনেক ভালোভাবে তো করতে পারবা। আচ্ছা আরেকটা জিনিস যে মেইন প্রবলেম হচ্ছে কি বলতো, উচ্চ মাধ্যমিকে পড়ে যারা কম্পিটিটিভ পড়ে, এমনিই পড়ে, মানে ওদের মধ্যে আমি এইটুকুনি বুঝতে পারবো, মানে এইটুকুনি সিরিয়াসনেস থাকে না, না পরীক্ষার আগের 1 মাসই পড়বো, তার আগে যায় আগারে বাগারে বনে বাজারে ঘুরে বেড়ায়, এরকম কেস। আর প্রবলেম হচ্ছে যে ওইখানে সমস্যা 90% ছেলেপিলে মানে থাক ভুল পথে চলে যায় আর কি, বেশি না বলা ভালো। তো এটাই বলতে সায়েন্সে এটা সুবিধা, আর সবথেকে বড় বিষয় তোমার মোটিভেশন থাকবে। ধরো তোমাদের ব্যাচে, যেমন আমার ব্যাচের কথা বলি, ধরো আমার ব্যাচে আমি বিজয় লালে মোটামুটি আমরা 83 জন পড়াশোনা করতাম, 83, একটু 2 মিনিট দাঁড়াও,
আচ্ছা 83-র মধ্যে শোনো, 83-র মধ্যে যারা যারা মোটামুটি পড়াশোনা কিছু করেনি তারা মোটামুটি 40 জন, এদের কিছু করার নেই, এরা বাদ। কিন্তু বাকি যে 40 জন আজকে মোটামুটি টিকে আছে, তারা মোটামুটি এর মধ্যে 20 জন তো মোটামুটি চাকরি বাকরি পেয়ে গেছে অলরেডি, আর বাকি কিছু আছে যারা চেষ্টা করছে, আর কিছু মানুষ আছে যাদের মধ্যে। আর সবচেয়ে সুবিধা কি বলো, তুমি এদেরকে সাজেশন পাওয়া ভালো। ধরো তুমি এই 20 জনের মধ্যে বলছো যারা কিছু আজ পর্যন্ত করতে পারেনি, তুমি এদের কাছে ভালো সাজেশন পর্যন্ত পেতে পারবা যে ভাই তুই তো ডাক্তার হয়ে গেলে কি করা যায়, তো বলতে পারে যে আমাদের এখানে এরম এরম জিনিস আছে, তুই এই কোর্সটা করে নে। এর হচ্ছে সুবিধা। আর তুমি আর্টসে যাও, ও সবাই ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ কম্পিটিটিভ পড়বো চলো গাড়ি করে লেগে পড়ি, ঠিক আছে। পিওর সায়েন্স নিয়ে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিটে, আর ম্যাথ নেই। হ্যাঁ না না না, নিট পরীক্ষার কোশ্চেন টাফ হয় হোক, এখন তুমি যদি ভাবো যে আমি এমবিবিএস করবো, তাহলে হচ্ছে প্রবলেম। আর আজকের দিনে নিট পরীক্ষা দেওয়ার জন্য প্রচুর প্রিপারেশনের অ্যাপ্লিকেশন আছে, ফিজিক্স ওলাই আছে। আমার মানে সব থেকে যেটা ভালো লাগে আমার সেটা বললাম, অল্প খরচে তুমি করে নিতে পারবা প্রিপারেশন। সরকার টাকা প্রচুর লাগে, কিন্তু ম্যানেজ হয়েছে। মানে তোমার কাছে শোন, যদি তুমি এমবিবিএস পারসিউ করো, তা তুমি 1 কোটি টাকা লোন পেয়ে যাবো চোখ বুঝে, তোমার পড়াশোনা কোনো খরচ করাটা লাগবে না। এমবিবিএস মানে যারা ডাক্তার হয়, এমবিবিএস সরি, বুঝতে পেরেছো? মানে এমবিবিএস, তারপরে আইআইটি, ট্রিপল আইটি, এমআইটি, ঠিক আছে। তো এইসব জায়গাগুলোতে না বড় বড় যদি ইনস্টিটিউট থাকে, তুমি যদি এইটা দেখাও কোনো ব্যাংকে যে হ্যাঁ আমার এত টাকা দরকার, ওরা আর সরকারি বিভিন্ন স্কিম আছে, সেই ধরুন তোমরা মোটামুটি অনেক টাকা লোন পেয়ে যাবো। মানে শুধু পড়াশোনা, তুমি যে টাকা খরচ করে ফেলো আলাদা, তাহলে তুমি ফেসে গেলে। কিন্তু বুদ্ধিমতো যে জায়গা মতো খরচ করতে দেখবে যে কোনো প্রবলেম আসছে না, কোনো সমস্যা নেই। এখন হ্যাঁ, এখন প্রবলেম কি বলতো, তাহলে কোনো বন্ধু চায়ের ব্যবসা খুলে বড় লোক হয়ে গেল, আর তুমি যে বাবা আমি বিডিএস করে কি করলাম। এই একটা ভালো প্রশ্ন করেছো, কিন্তু সবে তো 10টা বাজলো, তুমি স্কুলে যাবা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ পরের অঙ্ক গুলো, পরের অঙ্কে আসি। হ্যাঁ 3-এর অঙ্কটা দেখো, দেখো লেখা আছে এ লগ এ ইন্টু এম। আপাতত 9 পাস করে নাও, তারপর সায়েন্স নাও। আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে, দেখো লেখা আছে যে এর ঘাতে, কথা বলো না কথা বলো না, দেখো লেখা আছে যে এর ঘাতে লগ এ ইন্টু এম। কি লেখা আছে, এ এর ঘাতে লগ এ ইন্টু এম আছে, তাহলে সমান সমান উত্তর কত আসবে, অ্যান্সার আসবে এম। অ্যান্সার কি আসবে, এম আসবে, হয়ে গেল। আচ্ছা তার মানেটা তোমরা যেটা মনে রাখবা, যে নিধান এবং লগের নিধান যদি একই হয়, ভালো করে শুনবা, নিধান এবং লগের নিধান যদি সেম হয়, তাহলে উত্তর আসবে এম, মানে উত্তরটা। ধরো আমি একটা কোশ্চেন দিয়ে করতে লেখা আছে 4 টু দি পাওয়ার log 4 টু দি পাওয়ার 256, যেহেতু নিধান এবং লগের নিধান সেম, তাহলে অ্যান্সার আসবে 256। ওটা অঙ্ক করানো সময় এখন একটু মুখস্থ রাখবো। আচ্ছা আইভি তে চলে আসি, দেখো লেখা আছে লগ এ ইন্টু বি ইন্টু লগ বি ইন্টু এ সমান সমান 1। ভালো করে দেখো কি লেখা আছে, লগ এ ইন্টু বি লগ বি ইন্টু এ ইজ ইকুয়াল টু 1 হবে। প্রশ্ন হচ্ছে কেন, ব্যাপারটা হচ্ছে কি লগের ক্ষেত্রে যদি যদি দুটো লগ গুণ আকারে থাকে, ভালো করে শুনবা, যদি দুটো লগ গুণ আকারে থাকে এবং একটার নিধান অপরের যদি উত্তর হয়, মানে একটার নিচে আছে পাশেরটার উপরে আছে, তাহলে কি হয়ে যাবে, তারা পরস্পর কেটে যায়। অন্যদিকে একটার উপরে একটা নিচে আছে, তারা পরস্পর কি হয়ে যায়, কেটে যায়। তাহলে উত্তর কত চলে আসে, 1।
কি বলে ওটাকে? মানে কোশ্চেন নাম্বারটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো? এর এর মাথার উপরে এ আছে তাই তো? হ্যাঁ ঠিকই তো আছে। এই যে লগ ভালো করে দেখবা, লগ এ মাথায় বি বা পাশে বি ইন্টু লগ বি উপরে এ, হয়ে গেছে। তাহলে তোমরা বইতে কি দেখানো আছে, এই উপরেটা এই নিচেটা কেটে যাচ্ছে, কি হচ্ছে লগ এ লগ এ। তাহলে আমরা জানি যে এর মাথার উপরে এর ঘাতে যদি 1 হয় তাহলে উত্তর কত আসে? এ আসে। তাই ওই জন্য উত্তর হচ্ছে এ 1 হয়েছে। তা তো হবে, সেম সেম সেম, কোনো সমস্যা নেই। আচ্ছা এইটাতে অনেক, এই সূত্রতে অনেক করে অঙ্ক আছে। ভি এর অঙ্কটা দেখো, ভি এর কোশ্চেনটা কি বলেছে, লগ বি ইন্টু এ, লগ বি ইন্টু এ ইজ ইকুয়াল টু লেখা আছে দেখো 1 বাই লগ এ ইন্টু বি, 1 বাই লগ এ ইন্টু বি। এর মানে কি? মানে হচ্ছে যে লগকে যদি অনন্যকে প্রকাশ করি, লগকে যদি অনন্যকে প্রকাশ করি তাহলে লগের উত্তরটা নিধান হয়ে যায়, আর নিধানটা উত্তর হয়েছে। হ্যাঁ, মানে লগকে যদি 1 বাই ভগ্নাংশকে প্রকাশ করি এবং অনন্য করি, তার মানে কি হবে দেখো, লগ বি এর জায়গায় দেখো এ চলে এসেছে, এর জায়গায় দেখো বি চলে এসেছে। পড়েছিল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে 5 নাম্বারের পরে 6 নাম্বার, দেখো 6 লেখা আছে লগ বি এম সমান সমান, হ্যাঁ সব করে মুখস্থ করতে হবে, লগ এ ইন্টু এম লগ এ ইন্টু বি। দেখো এখানে কি লেখা আছে, লগ বি ইন্টু এম লেখা আছে, এটার মানে কি হলো লগ এ ইন্টু এম লগ এ ইন্টু বি। হ্যাঁ বলো। হুম, লগ এ কোথা থেকে এলো, এ আমরা ধরে নিয়েছি। আচ্ছা এটা করে থাকে, এইখান থেকে এটা কি করে আছে, তাই না? দেখে নাও ভালো করে, এই যে এটা আছে তো, ভালো করে দেখবা। তাহলে আমি উপরে যেটা আছে সেটা লিখছি লগ এ ইন্টু এম হয়েছে, ইন্টু 1 বাই লগ এ ইন্টু বি লিখতে পারবো। মানে এটা তো উপরে গুণ আকারেই ছিল, এই যে এটা তো গুণ আকারে ছিল, আমি এটা সাইডে নিলাম, উপরে 1 লিখে দিলাম, কোনো সমস্যা নেই। এবার এটাকে বলতো যদি আমি এটাকে উল্টে দিই, মানে এটা তো ঠিকই আছে লগ এ ইন্টু এম ঠিকই আছে, ইন্টু যদি এইটাকে আমি উল্টে দিই তাহলে কি হবে, লগ বি নিচে আসবে, এ উপরে চলে যাবে। দেখো তো এ আর এ তাহলে কেটে যাচ্ছে, ওই জন্য অ্যান্সার কি হচ্ছে লগ বি এম। ক্লিয়ার? হ্যাঁ বলো। হ্যাঁ লগ কমন চলে আসবে। ভিআই, আচ্ছা ভি ডবল আই লগ এ, এই অঙ্কটা ভালো দিয়েছে, লগ এ ইন্টু এম ওয়ান ডট এম টু ডট এম থ্রি ডট ডট এম এন। আচ্ছা এর মানেটা কি? মানে হচ্ছে যে লগ এ আছে, যে একসঙ্গে অনেকগুলো সংখ্যা গুণ আকারে আছে, কি আছে লগ এ আছে এবং অনেকগুলো সংখ্যা গুণ আকারে আছে। আচ্ছা যদি গুণ আকারে থাকে তাহলে ঘাতগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, লগ এ তো থাকবে, সঙ্গে লিখবো কি এম ওয়ান প্লাস, লগ এ তো থাকবে সঙ্গে লিখবো এম টু, এভাবে ডট ডট দিয়ে প্লাস লগ এ তো থাকবেই এখানে এম এন, ওই ডটের মধ্যে চলে আসে। হ্যাঁ এটা কমন তো যাই। আচ্ছা এইগুলো করি একটু মজা আছে, ভালো।
ভি ট্রিপল আই দেখো লগ এ ইন্টু 1/a is equal to -1. log a into 1/a is equal to -1. আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো, এটা কেন হলো? আচ্ছা, তোমরা আগে এটা পড়েছো না যে যদি m এর মাথার উপরে 1 থাকে তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি 1/m টু দি পাওয়ার -1 পারি লিখতে। যদি m এর মাথায় 1 থাকে তাহলে এটাকে যদি বাই চিহ্ন নিচে নিয়ে এসে অন্য অগ্নি তাহলে কি হবে, মাথার উপরে ঘাত কি হয়ে যায়, ঋণাত্মক হয়ে যায়, তাই না? তাহলে এখানেও সেটা লেখা আছে, দেখো লেখা আছে a ছিল, এর ঘাতে কত নিলে 1/a হবে? উত্তর হচ্ছে কত, -1। তবে m ছিল, m এর ঘাতে কত নিলে 1/m হচ্ছে, কত হচ্ছে, -1। হলো, বলে এনার্জি সব শেষ, আর একটুখানি আছে। সকাল 6টা থেকে পড়ছো কেন গো? হ্যাঁ হ্যাঁ, না না, সৌভিক দাই শুধু খারাপ, আমার মতো খারাপ, আমি খারাপ না না, আমি হ্যাঁ, আমি ওই পড়ানো বাদে লুচির দোকান খুলি, সকালবেলা আসবা টিফিন করে বাড়ি চলে যাবে। না, হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক। না, আমার এবারকার সব থেকে খারাপ লেগেছে এইটাই, সবাই চাই রাত্রিবেলা, আমি আসো আমি দেখছি কি ওটাই বেটার। হ্যাঁ, তাহলে মেয়েদের দিদিতে শেষ হয়ে গেল, ছেলেদের শুধু মিষ্টির রস। রাত্রিবেলা আমাদের ছেলেপিলে কটা এসেছিল পাড়ার, সবাই ওই খাইছি, রস ভালো ছিল, ওই যে স্কুলের সামনে অনুপমের দোকানে। আচ্ছা দেখো, এরপরে দেখো লেখা আছে log a into m, log a into m, log b into না log a into n আছে না? এটা কি আকারে আছে এখানে, ভালো করে দেখো তো, দুজনের কি জিনিস এক, দুজনে দেখো নিধান একই আছে না, এটা বাই আকারে আছে, এই কথা না, সূচকের নিয়মে যদি কোনো জিনিস বাই আকারে থাকে তাহলে ঘাতে কি হয়, গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে ভাগ আকারে থাকলে বিয়োগ হবে। উত্তর হচ্ছে কত, m মাইনাস n। আচ্ছা, m মাইনাস n, ও আচ্ছা, এখানে এখানে অন্য জিনিস দিচ্ছে না। আচ্ছা, এখানে বলেছে যে এটা হতে পারে যে log b into m into log b into n, মানে লগের নিধানে আমি যা খুশি নি, উপরের নিধান এবং নিচের নিধান যদি একই হয় তাহলে ঘাতগুলো সেমই থাকছে। বললাম যে উপরে লগে নিচে লগে ইনটু, উপরে লগে ইনটু m, নিচে লগে ইনটু n আছে না, আছে তো? তাহলে এটার মান যেটা বেরোবে এটা m মাইনাস m বেরোচ্ছে, ইজিলি বুঝতে পারছো, তাই তো? তাহলে এখানে বলছে কি log b ইনটু m log b ইনটু n, তাহলে এটার উত্তর কত, m। হ্যাঁ, তার মানে কি আমরা তো ঘাত নির্ণয় করছি, তাই ঘাত নির্ণয়ের ক্ষেত্রে নিধান যদি উপর নিচে একই থাকে কিছু যায় আসে না, তাই তো? না, আমি এখানে লিখতে পারি লগ, কি লেখা যায়, ছাগল না, থাক, সম্মান দেওয়া উচিত, গড ইনটু এম, না ইনটু গড, বাবা ইনটু ত্রিশূল শিব বাবাজি, ইনটু লগ গড ত্রিশূল, ও তাহলে ওম কেমন হয় জীবনে আঁকিনি অবশ্য, হ্যাঁ চাঁদ পাকিস্তানের লোক। আরে যাই হোক, হ্যাঁ হলো এটা, এটার মানে কত, এটার মানে কত, এটার মানে কত, হ্যাঁ, তাহলে বাই আছে মানে মাইনাস হবে। তাহলে এখন যদি এখানে শোনো, এখানে যদি গডের জায়গায় যদি আমি এ লিখি তাহলে মান চেঞ্জ হচ্ছে, হচ্ছে না ভাই? নিধানের জন্য কিছু যায় আসে না, কারণ ঘাতগুলোর মান সবসময় সেমই তো থাকছে। কি হলো, ইউটিউবে তোমার চ্যানেল ডুববে, না আমার চ্যানেল বাদ দাও,
এইভাবে কিছু হয় না। হ্যাঁ, আমার দিনে 4টে করে ভিডিও গুলো 1টা করে ভিউ হয়। মানে কারোরটাই ভুল করে চলে যায়, সে বাই চান্স দেখে ফেলে, কি করবে। আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে দেখো লেখা আছে লগ এ, দেখো এখানে বলা আছে কি যদি লগ এ ইন্টু এম ইকুয়াল টু লগ এ ইন্টু এন হয়। আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক থাকবে, এটা দিয়ে ভালো করে শুনবা, ভালো করে দেখে নাও। লেখা আছে কি লগ এ ইন্টু এম এবং লগ এ ইন্টু এন হয়, তাহলে কি হবে, এই দুজনের মান কি সমান হবে। তাহলে এই দুজনের মান কি হবে, সমান হবে। কি বললাম, বললাম যে লগ এ ইন্টু এম সমান সমান লগ এ ইন্টু যদি এন হয়, তাহলে এই দুটোর মান কি হবে, সমান হবে। হ্যাঁ আদিত্য, খেলো খেলো। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, 2 বার তো আবার ফোন করতেই হবে, তখন একবার জানিস 3-এর উপরে সবকটা পেতে হবে, ফোন করবো না। এটাই তো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের 10খানা সুন্দর সুন্দর সূত্র। তোমরা শুধুমাত্র সূত্রগুলোই মুখস্থ করবা, আর সূত্র সাইডে ব্যাখ্যা, হ্যাঁ অঙ্ক তো একটা দুটো করতে। আচ্ছা আজকে আর অঙ্ক করবো না। আগামী ক্লাস আমি আমি একটু বিশেষ দ্রষ্টব্য আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, অবশ্যই সূত্র পরীক্ষা হবে। যতদিন আমরা লগারিদম করব, আমরা চেষ্টা করব অন্তত 4-5টা দিন, মানে অন্তত 3 দিন পরীক্ষা নেওয়া। 3 দিনের পর থেকে আমি সূত্র, মানে র্যান্ডম সূত্র ধরবো যে হ্যাঁ পরিতা বলে এই সূত্রটা কি হবে, তো পরিতা তখন সেটা বলবে। এই করে করে ভালো করে যারা পারবে না, আমি ধরে নেবো তাদের অঙ্ক করার ইচ্ছা নেই। মানে প্রবলেম হচ্ছে এইখানে যে সবাই তো সব অঙ্ক করবে না, ম্যাক্সিমাম জনগণ আছে আমি পাস করে গেলে বেঁচে গেলাম, অঙ্কটা কবে যাবে সাবজেক্ট থেকে আর কি, তাই না। হ্যাঁ মানে প্রবলেম হচ্ছে কি বলে, উচ্চ মাধ্যমিক পরে যেই কম্পিটিটিভে বসবে এ বাবা লগারিদম চলে এসছে আবার, তখন আবার করতে হবে, তখন আমাকে ফোন করবে। চলে যাবা, যাও রেডি হয়ে আসবো তো আসার সময়। এই আচ্ছা, তাই বাড়ির কাছে লেখো, আমি কিন্তু পরিষ্কার বলে দিলাম, যারা যারা মনে করছে যে অঙ্ক করবো না লগারিদমে, তারা সূত্র মুখস্থ করো না, তারা লগারিদম তো বাদ দিয়ে দিল, লগারিদম সহজ জায়গা, যদি সূত্র মুখস্থ করে ইজিলি পারবা, যদি সূত্র মুখস্থ করো তাহলে ইজিলি পারবা, যদি সূত্র মুখস্থ না করো তাহলে তো কোনো কথাই নেই। লেখো, যারা করবো না তারা আমি কি করবো বলো, তুমি যদি নিজেরাই না চাও। 12। তোমাদের মধ্যে কেউ কি ভেবেছে সায়েন্স নেবো? আমি ক্লাস 8-এ ভেবেছিলাম। ও এটা ভালো করে পড়াশোনা করো, নাম্বার না থাকলে আবার সায়েন্স পাবা না। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক সহজ তো, তোমাদের স্কুল, আমার কিছু করার না, স্কুল যদি এরকম নাম্বার দেয়, তোমার খাতা দেখালে তারপর তো নাম্বার উঠবে, দেখাবে তারপর তো তুমি বুঝবা। ও কথা পেয়েছো, পরে বলবো, আচ্ছা। ক্লাস 9টা হিসাব মতো টাফ হয়, 10 সহজ, 10 সহজ 2 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আমি খাতা দেখতে যাবো স্কুলে কেন, আমি কে, আমি গার্জেন পাগল, ওই ম্যাডাম আমাকে দেখলে, আমাকে ওই ম্যাডাম বলে আমি যদি যাই এরকম করে আসে দিয়ে মনে মনে বলে নবোদয়, কি হয়েছে যাও, হবে না, ওই মহিলার আমার মুখ দেখার ইচ্ছা নেই। ওটা কি বলতো, গার্জেনকেই যাওয়া উচিত সে মতো। তোমরা মানে তাহলে মোবাইল নিয়ে যেতে বলবো গার্জেনকে, ছবি, হ্যাঁ অবশ্যই।
এই বাড়িতে সূত্রগুলো মুখস্থ করে অন্তত 5 বার তো অবশ্যই লিখবা। হ্যাঁ 10টা সূত্র ভালো করে মুখস্থ করো, না কিন্তু পরের দিন অঙ্ক পারবো না। তাহলে পড়াশোনা করতে হবে না, ছেড়ে দাও। হ্যাঁ আমি ক্লাস জানি, যারা অঙ্ক করে তাদের পেজের সমস্যা আমি জানি, কারণ জলধরের দোকানে আমি গিয়ে বলতাম যে খবরের কাগজের মধ্যে পাতলা পেজ এনে দাও। আমি তো অনেক দিন ধরে লোককে বলতাম যে আমি রোজই দিনে 2 বার করে যেতে হতো, সকালে আনলে বিকেলে খাতে শেষ। না না আমি মাধ্যমিক লেভেলের কথা বলছি, উচ্চ মাধ্যমিকে অত প্রয়োজন পড়েনি। বইতে যে খাতাগুলো ইউজ করো ওই খাতা আমি 4-5টা নিয়ে ওই সেলাই করতাম, মোটা খাতা বানাতাম। মোটামুটি 1 থেকে 2 দিন চলতো, আমার বেশি দিন চলতো। হ্যাঁ সেটা তুমি বলতে পারো হাতের লেখা বড়, আমি আবার অঙ্ক কুচ করে কেটে দিতাম, অত ভাবতাম না, ও হয়নি কেটে দাও, অত সময় নেই। আচ্ছা মাধ্যমিক কথা ছিল, কিছুদিন আগে মায়া ত্যাগ করে বিক্রি করে দিলাম, অনেক কাজ আছে, মানে খুব কষ্ট করে রেখেছি, থাক রেখে দিই যদি লাগে, কষ্টের ফসল। তোমাদের সিলেবাস চেঞ্জ, আমার সিলেবাস আমরা ওল্ড ছিলাম সব থেকে, আমাদের ভয় ছিল যদি আমরা যদি কেউ ফেল করে যাই তাহলে নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে, তাহলে তো শেষ। মানে আমাদের এই সিলেবাসে লগারিদম ছিল না আমাদের সিলেবাসে। আচ্ছা শোনো আজকে, হ্যাঁ বলো। তাপে তাপে কি আছে? না না মিশ্রণ দেবো, মিশ্রণ দেবো, একটুখানি চ্যাপ্টার আজকে হয়ে যাবে, প্র্যাকটিক্যাল করাবো তো, করাবো প্র্যাকটিক্যাল করো। আমরা এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল করবো, শোনো তোমাদের হচ্ছে ওই বিওজি ফানেলে যে প্র্যাকটিক্যালটা আছে ওটা করাবো আজকে। হ্যাঁ শোনো আজকে সর্বপ্রথম যেটা বলবো মিশ্রণের পৃথকীকরণ, এই কথা বলো না, কথা বলো না, মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। মিশ্রণ, মিশ্রণ মানে কি স্নিগ্ধা? পৃষ্ঠা নেই, বলে যে মিশ্রণ মানে কি? মিশ্রণ মানে মিশে যাওয়া বা মিশে থাকা, যেমন মনে করো জলের মধ্যে চিনি মিশিয়ে দিলাম, মিশে গেল, মিশ্রণ হয়ে গেল। জলের মধ্যে নুন মিশিয়ে দিলাম, মিশ্রণ হয়ে গেল। জলের মধ্যে কাদা ফেলে দিলাম, মিশ্রণ হয়ে গেল। আচ্ছা দুধ আর জল মিশবে না, কে বলেছে? তাহলে ঘোষ গুলো যাবে কোথায়? কি গো? আরেকবার বলো। ঠিকই তো। হ্যাঁ দ্রবীভূত হওয়াটা তোমাদের আগে সে বলেছিলাম না, জলের মধ্যে যে ফাঁক থাকে তার মধ্যে চিনির কণা আর সেই নুনের কণা ঢুকে পড়ে, ওই জন্য জল সেই স্বচ্ছই থেকে যায় মেশানোর পরে, কিন্তু দুধের কণা দেখা যায় কেন? কিন্তু দুধের কণা এই ফাঁকের মধ্যে ঢুকতে পারে না। ঠিক। আচ্ছা এবার শোনো, মিশ্রণের পৃথক, মিশ্রণের উপাদানের পৃথককরণের প্রয়োজন আছে কেন? বলো রিয়া। মিশ্রণের, ধরো একটা মিশ্রণ আছে, তার উপাদানগুলোকে পৃথক কেন করতে হবে? আলাদা করার জন্য। পৃথক করা, বাড়িতে কোন কোন জায়গায় আমরা জিনিসপত্র পৃথক করতে পারি, মিশে থাকা জিনিসপত্র পৃথক করি? যেমন হচ্ছে আমার উদাহরণটা সব থেকে বেস্ট হবে, শুনে না, আমার ওখানে সব সাবজেক্টের উপর মিশে থাকে, যখন আমার পরীক্ষা পড়ে বা তোমাদের পরীক্ষা পড়ে আমি কি করে সবটা সাবজেক্ট আলাদা করে ভাগ করে নিই। 2 নাম্বার হতে পারে কি, মোটরসাইকেল বা গাড়ির তেল, পেট্রোলিয়াম, কি হচ্ছে সবকিছু মিশে থাকে, সেখান থেকে আমরা কি করে প্রত্যেকটা জিনিসকে আলাদা করি, এটা একটা পদ্ধতি। আচ্ছা সমুদ্রের জলে থাকে নুন, যদি লবণ তৈরি করতে হয় তাহলে আমরা কি করব? জলকে আর নুনকে আলাদা করে নেবো, তাই না? আচ্ছা মিশ্রি, মিষ্টি খেয়েছো কেউ? খেয়েছো? চিনির দলা না। তার ব্যাপারটা হচ্ছে যে চিনির মধ্যে, জলের মধ্যে আগে চিনি মেশানো হয়,
তারপরে সেটাকে ফোটানোর পর একটা জায়গায় থুয়ে দেওয়ার পরে মিষ্টির দলা বেঁধে যায়, তাই তো? তার ব্যাপারটা হচ্ছে কি, সেক্ষেত্রে কি করো, আচ্ছা মিষ্টির দলা বাঁধার পর চিনি কিন্তু এই যে জলটা থাকে না, জলটা সাইডে পড়ে যায় অনেকটা, দেখা যায় ইউটিউবে আছে অনেক ভিডিও, দেখতে পারো এটা। আচ্ছা এরপরে ওষুধ শিল্পে দেখবে যে ওই কোন কোন ওষুধে দেখবে লেখা থাকে যে ওই 330 মিলিগ্রাম এই একটা কিছু একটা দেওয়া আছে, তাহলে ওই জিনিসগুলো যদি আলাদা করা না হয় তাহলে সব মিশে যাওয়া জিনিসপত্র খেলে কি হবে, শরীর আরো খারাপ হবে। একদম। ওই জন্য দেখো স্বর্গ আর নরকের কোনো ডেফিনেশন নেই, ওই জন্য বলবো শ্মশান, ওটার ডেফিনেশন আছে শান্তিপুর। আচ্ছা এবার শোনো, মিশ্রণের এই কথা না, মিশ্রণের উপাদান পৃথককরণের পদ্ধতি আমাদের অনেকগুলো জানা আছে, কারণ ছোটবেলায় ক্লাস 6 এ পড়েছিলাম। কি পড়েছিলাম, এক গ্লাস জলের মধ্যে কাদা মিশিয়ে দিলাম, এক রাত থুয়ে দিলে জল থিতিয়ে পড়ে, কাদা থিতিয়ে পড়ে জল উপরে স্বচ্ছ পাওয়া যায়। পরবর্তীতে সেই জল তুলে তোমাদের হয়তো করানো হয়েছিল মনে হয়, জল তোলার পর কি করা হলো, ফিল্টার পেপারে দিয়ে দেখা গেল ওর মধ্যে কাদা আছে, স্বচ্ছ জলের মধ্যে কি কাদার কণা আছে। তাহলে এই পদ্ধতির নাম কি ছিল, প্রথম পদ্ধতির নাম কি ছিল, যেখানে তৃতীয় পরে আশ্রাবণ ছিল। তারপরে যদি ছাঁকনির মাধ্যমে ছাঁকলাম সেটাকে আমরা কি বললাম, পরিশ্রাবণ বললাম। তারপরে দেখুন যে না, নুন থেকে জল যদি পৃথক করতে হয় তাহলে কি করতে হবে, নুন জল ফোটাতে ফোটাতে